প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পরিমাণগত রসায়নের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ নিয়ে আমরা কিভাবে বিক্রিয়াগুলো সরাসরি সমতাকরণ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং আমার বিশ্বাস তোমরা যে পিছনে যে কয়টা ক্লাস আমরা করেছি সমতাকরণ নিয়ে সিস্টেমেটিকভাবে কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করতে হয়, যে অনেকগুলো বিক্রিয়ার সমতাকরণ আমরা করেছি, তাই না? তো এখন আমরা সরাসরি আমরা দেখব যে যখন তুমি গাণিতিক সমস্যার সমাধান করবে তখন তো তোমাকে সরাসরি বিক্রিয়াটি সমতাকরণ করতে হবে। তখন এই সিস্টেমেটিকভাবে বিক্রিয়ার সমতাকরণ করার যে প্রক্রিয়াটা তোমরা ইতিমধ্যে তোমরা যেটা শিখেছ সেই কনসেপ্টটাকে আমরা সরাসরি কাজে লাগাবো, যাতে আমরা দেন এই বিক্রিয়াটি সমতাকরণ করতে পারি। তারপর মনে হয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হবে এবং এটা ইম্পর্টেন্ট একটি ক্লাস, এবং এই ক্লাসটিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে, ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সেটা অবশ্যই তোমরা সেটা সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে এখানে বোর্ডের মধ্যে দুইটি সমস্যা লিখেছি, যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং হাইড্রোজেন পারক্সাইডে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো আমরা এই দুইটি বিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যদি সম্ভব হয় আরেকটি নিয়ে আলোচনা করব। তা আমি মুছে ফেললাম, তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমরা লিখে ফেলছো অথবা তোমাদের ভিডিও দেখে তোমরা পরবর্তীতেও লিখে ফেলতে পারবে। ইউটিউব চ্যানেলটি আবার আমি এটা লিখে দিচ্ছি। ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল, এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় যাচ্ছি। প্রথম বিক্রিয়াটা হচ্ছে যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, এটাই আমাদের এক নাম্বার বিক্রিয়ার বক্তব্য লেখা ছিল, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। এখন আমাদের কি কি প্রোডাক্ট হয় সেটা আমাদের সরাসরি লিখবো, তারপরে সরাসরি সমতাকরণটা করব। তো নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে কনসেপ্টটা আমরা আলোচনা করেছি, সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই কিছু কিছু প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টগুলো কি হবে সেটা তুমি এটা দেখেই তুমি বুঝতে পারবে। যেমন বাঁদিকে পটাশিয়াম আছে, পটাশিয়ামের একটি প্রোডাক্ট হবে, তাহলে পটাশিয়ামের সাথে কে যুক্ত হবে? সালফিউরিক অ্যাসিডের সালফেট। তাহলে আমার প্রোডাক্ট হবে প্রথমেই পটাশিয়াম সালফেট। ম্যাঙ্গানিজের একটি প্রোডাক্ট হবে, ম্যাঙ্গানিজ কার সাথে যুক্ত হবে? এটাও সালফেটের সাথে যুক্ত হবে, তাহলে ম্যাঙ্গানাস সালফেট। তারপরে এখানে আয়রন আছে, ফেরাস আছে, ফেরাসের একটি প্রোডাক্ট হবে, হ্যাঁ, এটা কি হবে? ফেরিক সালফেট। প্লাস আরেকটি প্রোডাক্ট হবে, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের একটি প্রোডাক্ট হবে। এই হাইড্রোজেন কার সাথে যুক্ত হবে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানিতে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে আরেকটি প্রোডাক্ট হবে আমাদের পানি। তাহলে দেখো আমাদের কিন্তু যে প্রোডাক্টগুলো হবে সেটা কিন্তু আমরা লিখে ফেলছি। এখন প্রশ্ন হলো যে কোনটা কতটা হবে, যে বিক্রিয়া কয়টা হবে, প্রোডাক্ট কয়টা হবে, এবং সেটা
আণবিক ফর্মে সেটা সমতাকরণ করতে হবে। সেটা করার জন্য আমরা সরাসরি কনসেপ্টটাকে কাজে লাগাবো। সেটা কি, যে তোমরা এটা জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটি জারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ। ফেরাস সালফেট হচ্ছে একটি বিজারক পদার্থ। এটা হচ্ছে একটি বিজারক পদার্থ। ওকে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসাবে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে বিজারিত হবে? তো নিশ্চয়ই খেয়াল আছে, আমরা যখন জারক বিজারক বিক্রিয়ার সমতাকরণ করেছিলাম সেখানে কি দেখেছিলাম, যে জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, তারপরে ইলেকট্রনের সমতাকরণ করেছি, অটোমেটিক বিক্রিয়াটার সমতাকরণ হয়ে যায়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট টু ব্যালেন্সিং এ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এখানে ওই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা ইলেকট্রন। এটা কিন্তু আমরা বলছি এটা সবসময় 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এটাকে যদি আমরা, এটা যেহেতু বুঝতেছি এই জন্য আমরা এটাকে লিখতেছি এখানে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি এরো চিহ্ন দিয়ে দেখাইলাম +5 ইলেকট্রন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেক্স 5 ইলেকট্রন। সেই ইলেকট্রন আসবে কোথা থেকে? ফেরাস সালফেট থেকে। ফেরাস সালফেট যেহেতু বিজারক পদার্থ, তাহলে ফেরাস সালফেট অন্যকে বিজারিত করবে, নিজে জারিতে হবে। কিভাবে নিজে জারিতে হবে? যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ফেরাস সালফেট থেকে আমরা ইলেকট্রন পাবো। মাইনাস ইলেকট্রন। এখন ফেরাস সালফেট থেকে কয়টা ইলেকট্রন পাওয়া যায়? ফেরাস সালফেট থেকে কয়টা ইলেকট্রন পাওয়া যায়? ফেরাস সালফেট থেকে প্রাপ্ত ওই মূল কনসেপ্টে আবার যেতে হবে। ফেরাস সালফেট থেকে প্রাপ্ত ফেরাস আয়ন Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে রূপান্তরিত হয়। মনে আছে তোমাদের বিষয়টা? ফেরাস সালফেট থেকে প্রাপ্ত ফেরাস আয়ন Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে ফেরিক আয়ন Fe3+ আয়নে রূপান্তরিত হয়। তাহলে প্রতি অণু ফেরাস সালফেট থেকে তুমি পাবে একটা ইলেকট্রন। আর জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 5টা। তাহলে 5টা ইলেকট্রন পাওয়ার জন্য আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট লাগবে 5 অণু। তাহলে তো ইলেকট্রন ব্যালেন্স হয়ে যায়। কিন্তু ইলেকট্রনের ব্যালেন্সিংটা করতে হবে জোড় সংখ্যায়, বেজোড় সংখ্যায় করা যাবে না। জোড় সংখ্যায় না করলে পরে যখন তুমি যৌগ আকারে লিখতে যাবা তখন দেখবা পরমাণু আর জোড় সংখ্যায় মিলতেছে না, বিজোড় হয়ে গেছে। তাইলে আমরা এটাকে জোড় সংখ্যায় সমতাকরণ করব। তাহলে এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ দাও, এটা বুঝবার জন্য বলতেছি, ইন্টু 2, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 5 × 10টা। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দিবা তুমি 2 অণু। আর ফেরাস সালফেটকে এখানে 10টা ইলেকট্রন বানানোর জন্য 10 দ্বারা গুণ দিতে হবে। তার মানে তোমাকে ফেরাস সালফেট দিতে হবে কয়টা? 10টা। দেখো 10 অণু ফেরাস সালফেট থেকে 10টা ইলেকট্রন, আর 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্রহণ করতেছে 5 × 10টা ইলেকট্রন। ইলেকট্রনের ব্যালেন্স হয়ে গেছে, তার মানে যৌগও ব্যালেন্স হয়ে গেছে এখানে। এখন তোমার সালফিউরিক অ্যাসিড ব্যালেন্স করতে হবে। সালফিউরিক অ্যাসিড ব্যালেন্স করার আগে তোমাকে ব্যালেন্স করতে হবে কয় অণু পানি তৈরি হয় সেটা। তাহলে কয় অণু পানি তৈরি হয় সেটা তুমি কিভাবে জানবা? কারণ পানি তৈরি হওয়ার জন্য লাগবে হাইড্রোজেন এবং অক্সিজেন। সেই অক্সিজেনটা আসবে কোথা থেকে? দিস অক্সিজেন ইজ কামিং ফ্রম অক্সিডাইজিং এজেন্ট। দ্যাট মিনস এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2 অণুর মধ্যে 8 দুগুণা 4 দুগুণা 8টা ইলেকট্রন আছে, 8টা অক্সিজেন আছে। তাহলে এখানেও থাকতে হবে 8টা অক্সিজেন। তাহলে 8টা অক্সিজেনের জন্য 8 অণু পানি। তাহলে 8 অণু পানি যদি হয় তাহলে হাইড্রোজেন কয়টা? 8 অণু 16টা। তাহলে তোমার বাঁ দিকে হাইড্রোজেন থাকবে কয়টা? 16টা। তাহলে 16টা হাইড্রোজেনের জন্য তাহলে তোমাকে কি করতে হবে? 8 অণু সালফিউরিক অ্যাসিড দিতে হবে। বাঁ দিক কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। আমার ডান দিকের সংখ্যাটা হিসাব করে ফেলো। বাঁ দিকে পটাশিয়াম ম্যাঙ্গানিজ আছে, হলো পটাশিয়াম আছে 2টা। এখানে দেখো 2টা পটাশিয়াম আছে। ম্যাঙ্গানিজ আছে কয়টা? 2 অণুর মধ্যে 2টা। তাহলে আমার এখানে লাগবে ম্যাঙ্গানেজ সালফেট 2 অণু। আয়রন দেখো বাঁ দিকে কয়টা আছে? আয়রন 10টা। তাহলে এখানে কয়টা আয়রন লাগবে? 10টা আয়রন হওয়ার জন্য কি করতে হবে? 5 অণু ফেরিক সালফেট। দেখো 5 দুগুণা 10টা আয়রন। বিক্রিয়া কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। যেটা আমরা আগে সিস্টেমেটিকভাবে ব্যালেন্স করেছিলাম
এই বিক্রিয়াটা দেখুন দেন এন্ড দেন আমরা এটা ব্যালেন্স করে ফেলছি। এটাই হচ্ছে বিক্রিয়া সমতাকরণ, জারণ বিজারণ বিক্রিয়া সরাসরি সমতাকরণ করার কৌশল। তখন তোমার এই যে জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে, আমরা যেটা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখেছিলাম, এখন সরাসরি যেহেতু বিক্রিয়াটা আমরা অঙ্ক করব, তখন তো এত লম্বা করতে পারবো না, আমাদের সরাসরি বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। তখন ওই কনসেপ্টটাকেই কাজে লাগাইতে হবে। আমি আবার বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর ফেরাস সালফেট থেকে এক অণু থেকে পাওয়া যায় 1টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে আমাদের ইলেকট্রনটা ব্যালেন্স করতে হবে জোড় সংখ্যায়। এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 2 দ্বারা গুণ দিলে পরে 5 দুগুণা 10টা ইলেকট্রন গ্রহণ করে, আর ফেরাস সালফেটকে 10 দ্বারা গুণ দিলে পরে 10টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রনের ব্যালেন্স হয়ে গেল। তারপরে আমরা অ্যাসিডের কয় অণু হবে সেটা হিসাব করার আগে আমরা দেখব কয় অণু পানি হয়। পানি কয় অণু হবে এটা ফিক্সড। কিভাবে? কারণ পানির অক্সিজেনটা আসবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে 8টা অক্সিজেন, দিস অক্সিজেন ইজ কনভার্টেড টু ওয়াটার। দ্যাট মিনস এই 8টা অক্সিজেনই পানিতে রূপান্তরিত হবে। তাহলে 8 অণু পানি হবে। 8 অণু পানি মানে 8 দুগুণে 16টা হাইড্রোজেন। দ্যাট মিনস দিস 16 number of hydrogen remain in sulfuric acid. That means sulfuric acid will be 8 mole. 8 অণু হবে, 8টা। তাহলে 8 দুগুণে 16টা হাইড্রোজেন। ওকে, দেন বাদ বাকিগুলো আমরা হিসাব করে ফেলাম। 2টা পটাশিয়াম ম্যাঙ্গানিজ, যেহেতু 2টা আছে, 2টা ম্যাঙ্গানিজ সালফেট, আর আয়রন যেহেতু এখানে 10টা আছে, তাহলে 5 দুগুণা 10টা ফেরিক সালফেট। এইভাবে আমরা সরাসরি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। ওকে, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরের বিক্রিয়াটার সমতাকরণ করব। পরের বিক্রিয়াটা কি ছিল? অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং হাইড্রোজেন পারক্সাইড। অম্লীয়, এই ছিল আমাদের বক্তব্য। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং হাইড্রোজেন পারক্সাইডে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। ওকে, আমি একটু গ্যাপ দিয়ে লিখি, যেহেতু কিছু লিখি যাতে ভালো করে বোঝা যায়। তাহলে আমার কি কি প্রোডাক্ট হবে সেটা আগে বের করে নিই। এখানেও দেখো বাদিকে পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের একটি যৌগ হবে। পটাশিয়াম কার সাথে যুক্ত হবে? এই সালফেটের সাথে যুক্ত হবে, সালফেট। তাহলে পটাশিয়াম সালফেট। আগে আমরা প্রোডাক্টগুলো লিখে নিব, তারপরে ব্যালেন্সে যাব। বুঝতে পেরেছ? আর প্রোডাক্টগুলো কিভাবে হয় সেটা কিন্তু আমরা আগেও বুঝেছি, এখন আবার শর্টকাট কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের একটি যৌগ হবে। দ্যাট মিনস দিস ওয়ান উইল বি পটাশিয়াম সালফেট। ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামও সালফেটের সাথে যুক্ত হবে, তাহলে ক্রোমিয়াম সালফেট। সংকেতগুলো সঠিকভাবে লিখতে হবে, ক্রোমিয়াম সালফেট। হাইড্রোজেন পারক্সাইডের অক্সিজেন আছে, হাইড্রোজেন পারক্সাইড, এই অক্সিজেনটা অক্সিজেন হিসেবে রূপান্তরিত হবে। অক্সিজেন প্লাস এই যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনের একটি প্রোডাক্ট হবে, সেটা হবে পানি। দেখো এটা কিন্তু আমাদের প্রোডাক্ট, সিম্পল 4টার প্রোডাক্ট এখানে। পটাশিয়াম, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে ক্রোমিয়াম সালফেট। হাইড্রোজেন পারক্সাইডের অক্সিজেন, অক্সিজেন হয়ে যাবে। আর যত হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো পটাশিয়াম ডাইক্রোমেটের অক্সিজেনের সাথে মিলিত হয়ে পানি হয়ে যাবে। এখন প্রশ্ন হইলে তাহলে আমার ব্যালেন্স করতে হবে, পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা, হাইড্রোজেন পারক্সাইড কয়টা, সালফিউরিক অ্যাসিড কয়টা, ইভেন প্রোডাক্টগুলো কে কয়টা হবে, সেটাই তো ব্যালেন্সিং। আমরা তাইলে সরাসরি কীভাবে ব্যালেন্স করব? এখানেও একই কনসেপ্ট। এটা হচ্ছে তোমার জারক পদার্থ, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে তোমার বিজারক পদার্থ। ক্লিয়ার? জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট জারক, তাহলে সে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। কিভাবে নিজে বিজারিত হবে? ইলেকট্রন গ্রহণ করে, তাহলে প্লাস ইলেকট্রন। কয়টা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম ডাইক্রোমেট? পটাশিয়াম, খেয়াল করো পিছনের ক্লাসগুলো, পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই 6টি ইলেকট্রন আমরা পাবো কোথা থেকে? হু ইজ দ্য ইলেকট্রন ডোনার? রিডিউসিং এজেন্ট ইজ দ্য ইলেকট্রন ডোনার। দ্যাট মিন হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে যে বিজারক পদার্থ, রিডিউসিং এজেন্ট, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড এখানে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু ত্যাগ করবে এই জন্য এর চিহ্নতে দেখাইলাম মাইনাস ইলেকট্রন। এখন প্রশ্ন হইল হাইড্রোজেন পারঅক্সাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করে? এখন তাহলে তোমাকে পিছনে যেতে হবে যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে প্রাপ্ত পারঅক্সাইড আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে অক্সিজেনে রূপান্তরিত হয়। এই যে অক্সিজেনটা তৈরি হলো, অক্সিজেন ইজ কামিং ফ্রম হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে প্রাপ্ত পারঅক্সাইড আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এখন আমাদের করণীয় কি? যে ইলেকট্রনে ব্যালেন্স করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট টেক্স 6 ইলেকট্রন আর হাইড্রোজেন পারঅক্সাইড রিলিজ 2 ইলেকট্রন। তাহলে আমার 2টা ইলেকট্রন দিয়ে তো 6টা ইলেকট্রনের কাজ হবে না, এটাকে 6টা ইলেকট্রন বানাতে হবে। তাইলে এটাকে তুমি 3 দ্বারা গুণ দাও। 3 দ্বারা গুণ দেওয়া মানে হলো হাইড্রোজেন পারঅক্সাইড উইল বি মাল্টিপ্লাইড বাই 3। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড হবে 3 অণু। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু ব্যালেন্স হয়ে গেল, ফিক্সড হয়ে গেছে। এখন আমার সালফিউরিক অ্যাসিড কয় অণু হবে সেটা বানাতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড কয় অণু হবে সেটা শেষ হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড কয় অণু হবে সেটা হিসাব করার আগে আমার কি লাগবে? পানি লাগবে। পানির হিসাব করতে হবে, পানি। তাহলে পানি যে কয় অণু হবে সেটা কি দিয়ে আমরা হিসাব করব? খেয়াল আছে তোমাদের? পানির অক্সিজেন দিয়ে হিসাব করতে হবে। পানির অক্সিজেন, দিস অক্সিজেন ইজ কামিং ফ্রম, অলওয়েজ কামিং ফ্রম অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ থেকে। অর্থাৎ এই জারক পদার্থের মধ্যে যতটা অক্সিজেন থাকবে সেই অক্সিজেনটাই পানিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। তাহলে 7 অণু পানি হবে। 7 অণু পানি মানে কয়টা হাইড্রোজেন? 7 গুণা 14 হাইড্রোজেন। তাহলে আমার এখানে বাঁ দিকে থাকতে হবে টোটাল 14টা হাইড্রোজেন। এখন হাইড্রোজেনের সোর্স আছে দেখো 2টা, হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 3 দুগুণা 6টা। ডান দিকে টোটাল হাইড্রোজেন আছে কতটা? 14টা। তাহলে বাঁ দিকে টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম হইতে হবে 14টা। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে 6টা আছে, আর 14টা হওয়ার জন্য আর কয়টা লাগে? 8টা লাগে। তাহলে 8টা হাইড্রোজেন লাগবে আমার হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা পাবো। তখন আমাকে এখানে 4 দিতে হবে। দেখো 4 দুগুণা 8টা হাইড্রোজেন, 3 দুগুণা 6টা হাইড্রোজেন, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 14টা, এই টোটাল নাম্বার অফ হাইড্রোজেন। ওকে। আর বাঁদিকে পটাশিয়াম সালফেট, ডান দিকে পটাশিয়াম সালফেট কয়টা হবে? বাঁদিকে 2টা আছে, এখানেও 2টা পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়াম সালফেট মিলছে। ক্রোমিয়াম বাঁদিকে 2টা আছে, এখানেও দেখো 2টা আছে। ওকে। এখানে দেখো 3H2O2, এই O2টাই কিন্তু O2তে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে কত আছে? 3 আছে, এখানে 3 দিতে হবে। দেখো বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে। অর্থাৎ এই বিক্রিয়াগুলোই কিন্তু আমরা সিস্টেমেটিকভাবে, যে যখন আমরা জারণ বিজারণ করেছিলাম এই বিক্রিয়াটি আমরা সমতাকরণ করেছিলাম, তখন এই সমতাকরণটা আমরা করেছিলাম কিভাবে? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এইভাবে লিখে লিখে কিন্তু আমরা সমতাকরণ করেছিলাম, তাই না? তারপরে ইলেকট্রনের সমতাকরণ করেছিলাম, তারপরে যোগ করেছিলাম, যোগ করার পরে আয়নিক ফর্মে একটি বিক্রিয়া আমরা পেয়েছিলাম, যেটাকে বলছিলাম আয়নিক ফর্মের সমতার্কিত সমীকরণ। তারপরে কি বলছিলাম? প্রাপ্ত সমতার্কিত সমীকরণকে যৌগ আকারে লিখে, তখন আমরা যৌগ আকারে লিখে এটা আমরা পেয়েছিলাম। আর এখানে আমরা কি করেছি? যে এখানে যেহেতু আমরা অঙ্ক করার সময় আমার সরাসরি বিক্রিয়াটি সমতাকরণ করা লাগবে, তখন ওই জারণ বিজারণ 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 অর্ধ বিক্রিয়া অর্ধ সমীকরণের যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা সরাসরি আমরা এই বিক্রিয়াটা সমতা, যেহেতু তোমাকে আমি বোঝাচ্ছি এই জন্য সময় লাগছে, যখন তুমি বুঝে ফেলবে আমার মতন, এটা করতে কিন্তু আমার লাগবে না আধা মিনিট সময় লাগবে না, এটা সমতাকরণ হয়ে যাবে। কারণ একটা অঙ্কের মধ্যে থাকবে ম্যাক্সিমাম 3 থেকে 4 মার্কস। তাহলে আমার বিক্রিয়া লেখার জন্য 1 মার্কস, অঙ্কের ফর্মুলা লেখার জন্য 1 মার্কস, আর ফলাফল মেলানোর জন্য 1 মার্কস। তাহলে এটার জন্য যদি এই অঙ্ক করার সময় যদি আমরা সিস্টেমেটিক সমতাকরণে আমরা আধা ঘন্টা সময় লাগাই দিই, তাহলে তো তোমার অঙ্কের জন্য তো বরাদ্দ থাকবে তোমার সব মিলিয়ে 5 মিনিট। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে আমরা সরাসরি বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করা যায় এই টেকনিকটুকু, এটা একেবারে ইজি কনসেপ্ট। আমি যেভাবে বললাম এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখবা যে তুমি আমার চেয়েও আরও তোমরা এক্সপার্ট হয়ে যাবা।
আমার বিশ্বাস তোমরা সেটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সামনের ক্লাসে যখন আমরা অঙ্ক করতে যাব, গাণিতিক সমস্যার সমাধান করব, তখন এরকম আরও বিক্রিয়া আমরা সমতাকরণ করব, প্লাস আমরা অঙ্ক করব। তখন সরাসরি সমতাকরণের টেকনিকগুলো তোমরা আরও শিখে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো। আর আমার ইউটিউব চ্যানেল ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।